নিজের চোখটাকে যেন বিশ্বাস হচ্ছে না তার। এ কি দেখছে সে? আয়ান তার চোখের সামনে দেখতে পেল মুশফিয়াকে। মুশফিয়া হলো আয়ানের স্কুল লাইফের বন্ধু। অনেক বছর আয়ানের সাথে মুশফিয়ার কোনো প্রকার যোগাযোগ হয়নি। আয়ান হঠাৎ করে তার ছোটবেলার বন্ধুকে দেখতে পেয়ে একটু অবাকই হলো। আয়ান মুশফিয়ার দিকে তাকিয়ে আছে। মুশফিয়া আবারও বলল, স্যার, আসতে পারি? মুশফিয়ার কথায় আয়ানের ঘোর কাটল। আয়ান একটু চমকে গিয়ে বলল, হ্যাঁ আয়, আমার চেম্বারে আসতে তোকে অনুমতি নিতে হবে না। মুশফিয়া একটু কৌতূহলী হয়ে তাকিয়ে আছে আয়ানের দিকে। সে ভাবছে একটা অপরিচিত মেয়েকে তুই করে ডাকাটা কোন ধরনের ভদ্রতা। মুশফিয়া চেম্বারে প্রবেশ করে আয়ানকে বলল, স্যার, কিছু মনে করবেন না। আমি কি আপনাকে চিনি? না মানে, আপনি আমাকে তুই করে বললেন তাই জিজ্ঞাসা করলাম। আমি চিনি মানে? মুশফিয়া, আমি আয়ান, তোর বেস্ট ফ্রেন্ড ছিলাম আমি। স্কুল লাইফের সব থেকে ভালো বন্ধুত্ব আমাদের ছিল। ভুলে গেছিস আমার কথা? আয়ানের কথা শুনে মুশফিয়ার চোখ জোড়া বড় হয়ে গেল। তার ঠোঁটের কোণে এক মৃদু হাসি উকি দিল। আয়ান, তুই? তোকে তো চেনাই যাচ্ছে না রে। অনেক বদলে গেছিস তুই। হ্যাঁ রে, অনেক বদলে গেছি আমি। আপন মানুষগুলোই ছেড়ে চলে গেছে। তুই যে আমায় ভুলে যাবি, এটাই তো স্বাভাবিক। কি বলছিস আয়ান? আগে তুই ভীষণ মোটা ছিলি, এখন পুরো জেন্টলম্যান, তাই তোকে চিনতে পারিনি। আর এমনিতেই আয়ান, আমি বর্তমানে ভীষণ খারাপ সময় পার করছি, তাই একটু ডিসসারপ্রাইজড হয়েছিলাম, সেই জন্য আর কি। হয়েছে হয়েছে, এখন বল, হঠাৎ অফিসে এলি কি জন্য রে? আর তোকে এত অসুস্থ লাগছে কেন? তুই কি প্রেগনেন্ট? হ্যাঁ, আমি মা হতে চলেছি। আর একটা চাকরি আমার খুব। আয়ানের মাথা গরম হয়ে গেল মুশফিয়ার কথা শুনে। আয়ান চেঁচিয়ে বলল, চুপ কর তুই। মেয়ে মানুষ নিজের পায়ে দাঁড়াতে চায়, ভালো কথা। স্বামীর উপর নির্ভর করে না, নিজের একটা পরিচয় তৈরি করতে চায়, মাশাআল্লাহ, আরও ভালো কথা। কিন্তু আমি একটা বিষয় বুঝতে পারলাম না, এই সময় কেন তোকে চাকরি খোঁজার জন্য বের হতে হলো রে? তোর ফ্যামিলি পারমিশন দিল কি করে? তাছাড়া তোর স্বামী বা কিছু বলল না কেন? আয়ান, 6 মাস আগে আমার হাজবেন্ড আমায় ছেড়ে চলে গেছে, না ফেরার দেশে। বাবা মা মারা গেছেন আরও বছর 2 আগে। বাড়িতে খাবার মতো কিছুই নেই। বাড়িওয়ালা নোটিশ দিয়েছে বাড়ি খালি করার জন্য। কি করব আমি? কিচ্ছু মাথায় আসছে না। অনেক জায়গায় চাকরির ইন্টারভিউ দিয়েছি, সবাই চাকরি দেওয়ার বিনিময়ে আমাকে বাজে বাজে কথা বলে। মুশফিয়াকে থামিয়ে দিল আয়ান। মুশফিয়ার কথা শুনে শুনে আয়ানের চোখের কোণে নোনা জল চলে আসে। সত্যি, এই সমাজের মানুষগুলো কি দিন শেষে কতটা অসহায়? আয়ান চোখ মুছে মুশফিয়ার দিকে তাকালো। মেয়েটা নিজের অজান্তেই কান্না করে ফেলল। আয়ান তাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। আয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি সত্যিই দুঃখিত। আসলে আয়ান, সরি বলতে হবে না। এটা আমার ভাগ্যে ছিল, আর ভাগ্যের লিখন কেউ বদলাতে পারে না। আচ্ছা, আগে লাঞ্চ করে নেই, তারপর দুজন মিলে আড্ডা দেব। লাঞ্চ করব? আসলে আমার আরেকটা ইন্টারভিউ দিতে হবে আজ। আচ্ছা আয়ান, অন্য কোনো দিন না হয়? উফ মুশফিয়া, আচ্ছা আমার অফিসে চাকরি করলে কি সমস্যা হবে তোর? না মানে, তুই তো চাকরি করতেই চাস, তাহলে এখানে কেন নয়? তুই আমাকে জব দিবি? জি ভাই, দিব, তোকেই জব দিব। কি বলে যে তোকে? ওকে ওকে, ধন্যবাদ লাগবে না, ট্রিট লাগবে আমার। ওকে। আয়ান মুশফিয়াকে নিয়ে ক্যান্টিনে চলে আসে। সত্যি একজন মেয়ের সব রকম যোগ্যতা থাকা সত্ত্বেও কিছু নোংরা মানসিকতার মানুষ তাদের সেই যোগ্যতা বিচার না করে অন্য কিছু চায়। এমন ঘটনা বর্তমানে প্রায় ঘটে।
আয়ান মুশফিয়ার সাথে লাঞ্চ করে নেয়। লাঞ্চ করার সময় আয়ান নিজের জীবনের সব গল্প তার সাথে শেয়ার করে। বিশেষ করে নেহার বিষয়ে এমন কোনো কথা নেই যা আয়ান বলেনি মুশফিয়াকে। আয়ানের সব কথা শোনার পর মুশফিয়া একটু রেগে যায়। মুশফিয়া আয়ানের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলে, আয়ান, কি বলছিস তুই? নেহাকে পাবার জন্য তুই এত নিচেও একটা কাজ করতে পারলি? হ্যাঁ রে, কি করতাম আমি? কয়েক কোটিবার বলেছি নেহাকে ও যেন রিহানকে বলে দেয় আমাদের সম্পর্কের কথা, কিন্তু ও তাও করে নাই। ও রিহানকে বিয়ে করার কথা বলেছে। আচ্ছা, আমি কি খারাপ? ওকে ভালোবাসি না? অন্য মেয়েদের প্রতি আকৃষ্ট আমি ওকে ঠকিয়েছি? এইরকম নানান প্রশ্ন করতে লাগলো। একদম না, আমি শুধু মাত্র ওকে চেয়েছি। বিশ্বাস কর, আমি কখনো ওর ইচ্ছের বিরুদ্ধে যাওয়ার কথা চিন্তা করিও না। কিন্তু কি করতাম? ও মুখে বলে ভালোবাসে, অথচ ওর চোখে ভালোবাসা দেখি না। প্রচুর অবহেলা, অপমান আমাকে বাধ্য করেছে এই পদক্ষেপ নিতে। আমি ওকে হারাতে চাই নাই, তাই ওর ইচ্ছার বিরুদ্ধে যাই। ওর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কী লাভ হলো তোর? সে তো তোকে একা করে চলে গেল এখন। হ্যাঁ, তবে কেন জানি আমার বিশ্বাস নেহা আমাকে ছাড়া ভালো নেই। নেহা নিজের জেদের জন্য দূরে সরে আছে ঠিকই, তবে ওর মনটা আমার কাছেই বন্দি আছে। তুই কি পাগল? দেখ গিয়ে, সে নিজের জীবন নতুন করে সাজিয়ে নিয়েছে। জি না ম্যাম, আমি এটা বিশ্বাস করব না। আর ও যদি নিজের জীবন সাজিয়ে নিয়ে থাকে, তবুও আমি চাই ও খুব ভালো থাকুক, অনেক ভালো থাকুক। লাঞ্চ শেষে আয়ান মুশফিয়াকে তার বাড়ি পৌঁছে দিল। প্রেগনেন্ট মেয়ে বাসে এই গরমের মধ্যে জার্নি করলে অসুস্থ হয়ে যেতে পারে। তাছাড়া জীবনে একজনের ক্ষতি করেছি আমি, আর কারো কোনো ক্ষতি না নিজে করব আর না হয় হতে দেব। আর তার থেকেও বড় কথা, মুশফিয়া আমার ছোটবেলার বন্ধু। ওর ভালো থাকাটা নিয়ে আমাকেই তো ভাবতে হবে, তাই নয় কি? নেহা নিজের চেম্বারে বসে কিছু ফাইল চেক করছে। তার কাছে ভীষণ বোরিং লাগছে এই বিষয়গুলো। সে ফাইলগুলো বন্ধ করে আনমনে আয়ানের কথা কল্পনা করতে লাগলো। আয়ানের কথা মনে পড়তেই নেহার মনটা খারাপ হয়ে গেল। সে ভাবতে লাগলো, আচ্ছা, আয়ান তাকে না দেখতে পেয়ে কি কোনো পাগলামি করছে, নাকি আয়ান অন্য মেয়ের সাথে নিজেকে মানিয়ে নিয়েছে? আয়ান কি সত্যি সত্যি আমাকে মিস করছে, নাকি আমি বোকার মতো ওর জন্য চিন্তা করছি? আয়ান তো বড্ড জেদি। ও যা চায় তা না পাওয়া পর্যন্ত ও শান্ত হয় না। আয়ান আমাকে চেয়েছে, ও চেয়েছে আমি ওর স্ত্রী হয়ে ওর সাথে সারা জীবন একসাথে থাকি। কিন্তু এখন আমি ওকে না জানিয়ে ওর শহর ছেড়ে এই শহরে চলে এসেছি। আচ্ছা, ও কি আমায় খোঁজার চেষ্টা করছে, নাকি নতুন করে নিজে ভালো থাকার জন্য অন্য কারো কাছে হৃদয়ের অনুভূতি প্রকাশ করছে? সে যা ইচ্ছা করুক, আমি তো ওকে এই জন্যই ছেড়ে এসেছি যাতে করে ও নিজের জীবন অন্য কারোর সাথে সাজাতে পারে। আনমনে ভাবছে নেহা আয়ানের কথা। হঠাৎ করে নেহার চেম্বারে চলে আসে তার বাবা। উনি এসে নেহাকে বললেন, আসতে পারি ম্যাম? আরে বাবা, তুমি? আসো আসো আসো। চোখের জল মুছে নেয় নেহা। কি করছিস মা? নেহার বাবা জিজ্ঞেস করলো। এই তো বাবা, কিছু ফাইল চেক করছি। তুমি কখন এসেছো? এই তো এখনই এলাম। কেমন লাগছে নতুন অফিস? সব কিছু মনের মতো হয়েছে তো? হ্যাঁ বাবা, সব কিছু ঠিক আছে। নেহা তার বাবার সাথে আরও অনেক সময় ধরে বিজনেসের বিষয় নিয়ে আলোচনা করলো। আসলে নেহার এই বিষয়ে তেমন কোনো ধারণা নেই, তাই আর কি। রাত 8টা বেজে গেছে। আয়ানের আজকের মতো অফিসের কাজ শেষ। আয়ান চেয়ারের উপর থেকে নিজের ব্ল্যাক কালারের ব্লেজারটা হাতে ভাঁজ করে নিয়ে বেরিয়ে পড়ল অফিস থেকে। আয়ান অফিসের নিচে এসে নিজের গাড়িতে ঢুকতেই তার ফোনটা বেজে উঠল। আয়ান ফোনটা হাতে নিয়ে দেখতে পেল রোজা কল করেছে। আয়ান একটু বিরক্ত হলো রোজার কল পেয়ে। আর এমনিতেই বিরক্তির যথেষ্ট কারণও আছে।
এই রোজা হলো সেই মেয়ে যে আয়ানের জন্য পাগল ছিল, কিন্তু আয়ান বারবার তাকে ফিরিয়ে দিয়েছে। রোজা যখনই বলতো, আয়ান আমি তোমাকে ভালোবাসি, আয়ান তখনই একটা কথা শুধু বলতো, আমার লাইফে নেহা ছাড়া আর কাউকে আমি স্থান দিতে পারবো না। কিন্তু রোজা তা মানত না। এতদিন পর হঠাৎ রোজা কল করলো, বুঝলাম না বিষয়টা। হ্যালো আয়ান, কেমন আছো? এই তো আছি। হঠাৎ করে কল করলি কি জন্যে? আজ আমার জন্মদিন, তাই কল করলাম তোকে। ওহো, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ, বাট শুধু উইশ করলে হবে না। তো তো কি করতে হবে? একটা পার্টি থ্রু করেছি আমি, আর এই পার্টিতে তোকে আসতে হবে। ওকে, বাট পার্টিটা কবে? আজকেই। মানে? আজ পার্টি, আর তুই এই কথা আমায় এখন বলছিস? তোকে মেসেজ করে জানিয়েছি আগেই, কিন্তু তুই কোনো রিপ্লাই করিসনি। ওহো, আসলে ডিস্টার্ব মাইন্ড ছিলাম তো এতদিন, তাই আসলে কোনো কিছুই ভালো লাগছিল না। আচ্ছা, হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি অ্যাড্রেসটা, তুই চলে আয়। ওকে। কলটা কেটে আয়ান গাড়ি স্টার্ট করলো, রওনা দিল রোজার সেন্ড করা অ্যাড্রেস অনুযায়ী। মিনিট 10 পরে আয়ানের গাড়ি পৌঁছে যায় রোজার অ্যাড্রেসে। আয়ান গাড়িটা পার্ক করে ক্লাবের ভিতরে চলে আসে। ভিতরে আসতে আয়ানের চোখে পড়ল তার অনেক বন্ধু এখানে এসেছে। আয়ানকে পার্টি হলে দেখতে পেল রোজা। রোজা আয়ানের পিছন থেকে এসে বলল, কিরে কখন এলি? এই তো মাত্র এলাম। নেহাকে দেখতে পাচ্ছি না তো, ও কোথায়? জানি না। ঝগড়া হয়েছে তোদের? না, অভিমান করে সারা জীবনের জন্য ছেড়ে চলে গেছে। ওহো। আয়ান আর কিছু না বলেও ওয়েটারের কাছ থেকে কয়েক গ্লাস ড্রিঙ্কস নিয়ে খেতে লাগলো। ব্যাকগ্রাউন্ডে লাউড মিউজিক চলছে, সবাই নিজের মতো এনজয় করলেও আয়ান টেবিলের এক কোণে নীরবে বসে আছে। নেহার কথা মনে করিয়ে দিল রোজা। এখন ইচ্ছে করলেও স্বাভাবিক থাকা যায় না। আয়ান ড্রিঙ্কসের সাথে সাথে সিগারেটও খাচ্ছে। হঠাৎ করে রোজা কোথা থেকে যেন এসে আয়ানের পাশে বসল। আয়ানের ওই দিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। আয়ান আনমনে নেহার কথা ভেবে নিজেকে কষ্ট দিচ্ছে। হৃদয়টাকে পুড়িয়ে ফেলছে নিকোটিনের বিষাক্ত ধোঁয়ায়। রোজা আয়ানকে উদ্দেশ্য করে বলল, আয়ান তুই সিগারেট খাচ্ছিস? তুই তো কখনো সিগারেট খাওয়া দূরের কথা, সিগারেটের গন্ধও তো সহ্য করতে পারতিস না, তবে এখন কেন? সময়ের সাথে সাথে অভ্যাস পরিবর্তন হয়। এতটা ভালোবাসিস নেহাকে তুই? কতটা ভালোবাসি জানি না, তবে ওকে ছাড়া দ্বিতীয় কাউকে কল্পনা করা আমার পক্ষে সম্ভব না। ক্ষমা করে দিস আমায়। আজ আমার জন্য নেহা তোর থেকে এত দূরে চলে গেছে। রোজ আমার জন্য তুই এভাবে কষ্ট পাচ্ছিস। সেদিন যদি আমি নেহাকে তোর নামে মিথ্যা না বলতাম, তবে হয়তো নেহা তোকে কখনো অবহেলা করতো না। আমাকে তুই ক্ষমা করে দিস। আমি তোর ভালোবাসা পাওয়ার জন্য এমনটা করেছি আয়ান। রোজার কথা শুনে আয়ানের ঠোঁট থেকে জ্বলন্ত সিগারেটটা মাটিতে পড়ে গেল। এ কি শুনছে আয়ান? নিজের কাঁধকে আজ বিশ্বাস করা দায় হয়ে পড়েছে। রোজার কথা শুনে আয়ানের নেশা উড়ে যায়। আয়ান একটা ঢোক গিলে বলে, মানে? রোজা আয়ানকে সব সত্যিটা বলে দেয়। আয়ান সব কিছু শোনার পর নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারল না। আয়ানের চোখ জোড়া রক্তবর্ণ ধারণ করে রোজার কথা শুনে আয়ান রোজাকে কিছু বলার আগে আয়ানকে অবাক করে দিয়ে পিছন থেকে রাজ এসে আয়ানকে বলল, আয়ান কোনো সিন ক্রিয়েট করিস না প্লিজ। আমি কোনো ঝামেলা করব না রাজ। এই মেয়েটার জন্য আমি সব হারিয়ে ফেলেছি। আমি নিজের চরিত্রের উপর রেজিস্টার স্টাম্প লাগিয়েছি, নেহার চোখে দর্শক হয়েছে। আমার নেহাকে আমি কষ্ট দিয়েছি এই মেয়েটার জন্য, আর আমি ওকে কিচ্ছু বলবো না। আয়ান, নেহা ওর কথা বিশ্বাস করেছে কারণ তোর থেকেও বেশি বিশ্বাস নেহা রোজাকে করে। যদি নেহা তোকে বিশ্বাস করতো তবে তোর কাছে সবটা শেয়ার করতো। নিজের জায়গায় দাঁড়িয়ে অন্যের পরিস্থিতি যাচাই করা যায় না রাজ। আয়ানের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। একটা মিথ্যা আয়ানের থেকে তার প্রিয়জনকে ছিনিয়ে নিয়েছে। কথাটা ভাবতেই আয়ানের বুকটা দুমড়ে মুচড়ে উঠল। রোজা আয়ানের সামনে হাঁটু গেড়ে বসে দুহাত জুড়ে বলতে থাকে, আয়ান আমি যা করেছি তার ক্ষমা হয় না, তবুও বলছি আমায় ক্ষমা করে দাও তুমি। আয়ান নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে
হন হন করে গাড়ি চালিয়ে পার্টি থেকে বেরিয়ে গেল। আয়ান গাড়ি ড্রাইভ করতে করতে রাজের কথাগুলো কল্পনা করতে লাগলো। সত্যিই তো, নেহা আমায় সবটা বলে দিতে পারত, তবে ও বলেনি। নীরবে সব কিছু সহ্য করেছে ও। আচ্ছা, আমি কি এতই খারাপ যে আমার সাথে সব কথা শেয়ার করা যেত না? আয়ান ড্রাইভ করতে থাকলো। বাড়ির সামনে এসে আয়ান গাড়ি পার্ক করে নিজের রুমে চলে এলো। ব্লেজারটা সোফার উপরে ফেলে ব্যালকনিতে দাঁড়িয়ে ড্রিঙ্কস করছে সে। আয়ানের চোখ জোড়া থেকে বেরিয়ে আসছে হৃদয় ভাঙা অশ্রু। আয়ান আকাশপানে তাকিয়ে চিৎকার করে বলতে লাগলো, ঠকিয়েছিস নেহা, আমাকে তুই বাজেভাবে হারিয়ে দিলি। যে অপরাধ আমি করিনি, তুই আমায় সেই অপরাধের শাস্তি দিলি। কি দোষ ছিল আমার? আমায় বলতে পারতিস তো তুই? কিছু না বলে দিনের পর দিন আমাকে পাগলের মতো অবহেলা করে গেলি। আমাকে মানুষ থেকে একটা পাথরের মূর্তি বানিয়ে দিলি। আমার জীবনটাকে এলোমেলো করে দিলি। আমার সব অভিযোগে তুই তুই শুধুই তুই। অফিস থেকে বাসায় ফেরার পর নেহা খাবার টেবিলে বসে আছে। রাতে ডিনার করে একটু বিশ্রাম নেবে সে। আজ দুপুরের পর থেকে নেহার শরীর খুব একটা ভালো না, মাথাটা ঝিমঝিম করছে। নেহা নিজেই খাবার নিয়ে খেতে লাগলো। হঠাৎ করে নেহার প্রচণ্ড বমি বমি ভাব হতে লাগলো। নেহা খাবার টেবিল থেকে উঠে দৌড়ে চলে যায় বেসিংয়ের দিকে। পেট চেপে ধরে বমি করতে লাগলো নেহা। মিস্টার সিয়াম সাহেব বিষয়টা লক্ষ্য করলেন এবং তার স্ত্রী মানে নেহার মাকে নেহার কাছে পাঠালেন। নেহা এখনো বমি করছে। নেহার চোখ মুখ ফ্যাকাশে দেখাচ্ছে। নেহাকে উদ্দেশ্য করে তার মা বলল, তুই ঠিক আছিস তো নেহা? হ্যাঁ মা, আমি ঠিক আছি, কিন্তু কেন জানি প্রচুর পরিমাণে উইক লাগছে আমার। বলিস কি নেহা, আমার মনে ভয় হচ্ছে তুই আবার। থামো মা, তুমি যা ভাবছো তা নাও হতে পারে। নেহা ফ্রেশ হয়ে নিল। নেহা নিজের রুমে ফিরে এসে ভাবতে লাগলো, মায়ের ভাবনা যদি সত্যি হয় তাহলে কি হবে? এই সমাজ আমাকে কি বাজে বাজে কথা বলবে। বলুক, তাতে আমার কি? নেহা একটা দীর্ঘশ্বাস ফেলে চিন্তা করতে লাগলো আয়ানের কথা। কিছু সময় পর নেহা একটা প্রেগন্যান্সি টেস্ট কিট নিয়ে পরীক্ষা করে জানতে চায় আসলে সত্যি সে প্রেগনেন্ট কিনা। কিছুক্ষণ পর নেহা প্রেগন্যান্সি টেস্ট করতেই ভীষণ অবাক হয়ে যায়। সত্যিই তো নেহা প্রেগনেন্ট। নেহার গর্ভে আয়ানের সন্তান। একজন নারীর কাছে এই খবরটা সুখের হলেও নেহার বুঝতে পারছে না যে এখন তার কি করা উচিত। এই খবর শুনে সে খুশি হবে নাকি সে কষ্ট পাবে? একজন মেয়ে যার স্বামী নেই অথচ তার গর্ভে এক শিশু বড় হচ্ছে, এটা আমাদের সমাজের জন্য জঘন্য একটা বিষয়। নেহার প্রেগন্যান্সির রিপোর্টটা তার পরিবার জানতে পারে। নেহার মা এই খবর শুনে ভীষণ রকম রেগে যায়। নেহার মা নেহাকে বলল, নেহা, এই রিপোর্ট কি সত্যি নাকি? হ্যাঁ সত্যি। তুই কি নিজের মান সম্মানের কথা একটা বারও চিন্তা করবি না? তোর সম্মান না থাকলেও আমাদের যথেষ্ট সম্মান আছে। কি বলতে চাও তুমি? সোজা সাপটা বলতে পারো। এই অবৈধ বাচ্চাটাকে নষ্ট করে ফেল। তার এই সমাজে কোনো মূল্য নেই। তার এই দুনিয়ার আলো দেখার কোনো অধিকার নেই। কথাটা নেহার কানে আসতেই তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। একজন মায়ের কাছে এই কথাটা শোনা সত্যিই কষ্টকর। একজন মা কখনো তার সন্তানকে হারাতে চায় না। নেহা চোখের জল মুছে তাচ্ছিল্যকর হাসি দিয়ে তার মাকে বলল, নষ্ট করে ফেলবো মা? আচ্ছা, ওর কি অপরাধ সেটা আমায় বলো তো। অপরাধ করলে আমি করেছি, আয়ান করেছে, কিন্তু এই বাচ্চাটা তো কোনো অপরাধ করেনি। তবে কেন আমি ওকে পৃথিবীর আলো দেখতে দিব না? কেন আমি এই বাচ্চাটাকে নিজ হাতে হত্যা করব? ওই সৃষ্টিকর্তা কি আমার এই পাপকে ক্ষমা করবে কখনো? না না মা, আমি এই পাপ করতে পারবো না। আমি এই সন্তানকে নিয়ে বাঁচতে চাই, এই সন্তানের মা হয়ে বাকিটা জীবন। নেহাকে থামিয়ে দিল তার মা। উনি বললেন, কোন পরিচয়ে তুই তোর সন্তানকে বড় করবি? এই সন্তানের বাবার পরিচয় এই সমাজের কাছে প্রকাশ করতে পারবি তুই? কেন পারবো না মা? ওর পরিচয় আমার পরিচয়,
ও আমার সন্তান। 10 মাস আমি ওকে গর্ভে ধারণ করেছি। প্রসবের যন্ত্রণা আমি সহ্য করেছি। ও আমার সন্তান, আর কোনো পরিচয় ওর প্রয়োজন নেই। নেহা, বাস্তবতা এতটা সহজ নয়, অতটা কঠিনও না মা। আর কি বলবো তোকে, যা ভালো বুঝিস তাই কর তুই। হ্যাঁ, জীবনটা আমার, আর এই জীবনের লড়াইটাও আমার একারই। নেহার উপর অভিমান করে তার মা চলে গেল। নেহা চোখের জল মুছে ফেলল। একজন নারী এই সময়ে তার প্রিয়জনকে কাছে চায়, তবে তার মা হয়ে ওঠার খবরটা তার স্বামীকে সবার প্রথমে বলতে চায়, তার প্রিয়জনের সাথে শেয়ার করতে চায় এই বিষয়টা। কিন্তু কিছু অপ্রত্যাশিত সত্যির কারণে আজ নেহা তা করতে পারছে না। নেহা প্রকাশ করতে পারছে না তার হৃদয়ের জমে থাকা সেই সুন্দরতম অনুভূতি। আনমনে নেহা আয়ানের সাথে কাটানো বিশেষ মুহূর্তের কথাগুলো মনে করতে লাগলো। গল্পটা একটু ভিন্ন হতে পারত যদি আয়ান তাকে ছেড়ে অন্য কোথাও না যেত। এদিকে আয়ান অতিরিক্ত নেশা করে পড়ে আছে নিজের রুমে, চোখ জোড়া লাল। বারবার নেহার কথা মনে পড়ছে তার। নেহা কেন আমায় বুঝতে পারলো না? পুরো রাত জুড়ে আয়ানের হৃদয়ে চলতে থাকলো মাথা কালো এই অসহ্য রক্তক্ষরণ। প্রিয় মানুষের দেয়া আঘাতগুলো সত্যিই সহ্য করার মতো না। প্রিয় মানুষের দেয়া আঘাতগুলো সত্যিই সহ্য করার মতো নয়। ভোরের আলো ফুটেছে। আয়ানের চোখের উপর পড়েছে সূর্যের প্রথম কিরণ। আলো পড়তে আয়ানের চোখ মুখ কুঁচিয়ে গেল। আয়ান নিজের মুখটা আড়াল করে আবারও ঘুমিয়ে পড়ল। ঘণ্টাখানেক পর আয়ানের ঘুম ভেঙে যায় ফোনের রিংটোনের আওয়াজে। আয়ান ঘুম ঘুম চোখে ফোনের স্ক্রিনে তাকালো। একটা অপরিচিত নাম্বার থেকে কল এসেছে। আয়ান ফোনটা পিক করলো না, কারণ সবসময় এই সব কল আয়ান এড়িয়ে চলে। ফোনটা বিছানায় ফেলে আয়ান উঠে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে আয়ান আবারও দেখতে পেল সেই একই নাম্বার থেকে আবারও কল আসছে। আয়ান একটু অবাক হয়ে গেল। কে হতে পারে? নেহা নয় তো? নিজের মনের মধ্যে ভাবলো আয়ান। আয়ান কলটা তাড়াতাড়ি পিক করলো। হ্যালো, আপনি কি আয়ান চৌধুরী বলছেন? জি, আমি আয়ান চৌধুরী বলছি। আপনাকে এখনই সিটি হসপিটালে চলে আসতে হবে। তাড়াতাড়ি চলে আসুন। কিন্তু কেন? আসলেই বুঝতে পারবেন। কলটা কাট হয়ে গেল। আয়ান ফোনটা রেখে ভাবতে লাগলো, হসপিটালে কে অ্যাডমিট হলো, আর আমার নাম্বারে কেন কল আসলো। আয়ান রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল হসপিটালের উদ্দেশ্যে। আয়ানের মনে অশান্তি সৃষ্টি হয়েছে। আয়ান ভীষণ দ্রুত পৌঁছে যায় হসপিটালে। হসপিটালে গিয়ে রিসিপশনে আয়ান জিজ্ঞাসা করলো, এই নাম্বার থেকে সকালে আমাকে কল করা হয়েছে। আপনি কি আমায় বলতে পারেন নাম্বারটা কি এখানকার কি না? ইয়েস স্যার, আমি দেখছি। রিসিপশন থেকে জানানো হলো এটা তাদের নাম্বার, আর তারাই আমাকে কল করেছে। গতকাল রাতে একজন পেশেন্ট তাদের এখানে অ্যাডমিট হয়েছে, আর তার ফোন থেকেই আমার নাম্বারটা তারা পায় আর কল করে আমাকে ওয়ার্ড বয় দেখিয়ে দিল পেশেন্টের কেবিনটা। আমি ভীষণ কৌতূহল নিয়ে তার পিছন পিছন যাই। কেবিনে ঢুকতেই আমি চমকে গেলাম। আমি দেখতে পেলাম কেবিনে শুয়ে আছে মুশফিয়া। আমি একটু অবাক হলাম। কেবিনে ঢুকে মুশফিয়ার কাছে যেতেই মুশফিয়া আমায় দেখতে পেল। সঙ্গে সঙ্গে কান্না করে ফেলল মেয়েটা। এই পাগলি, কাঁদছিস কেন? আরে বোকা মেয়ে, কিচ্ছু হবে না, ভয় পাচ্ছিস কেন? আয়ান তোর পাশে আছে, সো ভয় পাওয়ার কোনোই কারণ নেই, ওকে? আয়ান সরি, আসলে আমার তো কেউ আপন বলতে নেই, তাই তোকে বিরক্ত করলাম। মুশফিয়া, এটা কেমন কথা বলছিস তুই? আচ্ছা, আমি তো তোর বন্ধু, তাই না? তোর এই সময়ে পাশে আমি ছাড়া আর কে দাঁড়াবে? হুম, একদম ভয় পাবি না, মনে সাহস রাখ, সব ঠিক হয়ে যাবে। আমার কথাগুলো আমি বলে যাচ্ছি, কিন্তু মুশফিয়া আমার দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। ওর চোখে স্পষ্ট ভয় দেখা যাচ্ছে। ভয়ের কারণে আমার হাত জোড়া চেপে ধরে আছে সে। সত্যি একজন নারী কতটা মহান হতে পারে, তাই না? নিজের জীবনের মায়া ত্যাগ করে আমাদের এই পৃথিবীতে নিয়ে আসে। একজন নারী জানে যে ডেলিভারি হওয়ার সময় তার মৃত্যু পর্যন্ত হতে পারে, তবুও সে মা হতে চায়। কতটা যন্ত্রণা সহ্য করার ক্ষমতা একজন নারীর রাখে। তারপরেও দিন শেষে একজন নারীকে হতে হয় অবহেলিত। বয়স হলে সন্তান, সেই মাকে রেখে আসে বৃদ্ধাশ্রমে, যেই সন্তানের জন্য তার এত ত্যাগ। একজন নারী দিন শেষে অবহেলিত হয় তার স্বামীর কাছে। একজন নারী দিন শেষে অবহেলিত হয় তার সন্তানের কাছে। সত্যি লজ্জা পাওয়া উচিত ওই সকল মানুষদের
যারা নারীকে সম্মান করতে জানে না। যেখানে আল্লাহ তাআলা বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, তবুও কিছু সন্তান সেই বেহেশতকে অবহেলা করে। লজ্জা পাওয়া উচিত তাদের। কিছু সময় যেতেই ডক্টর এসে আয়ানকে বাইরে যেতে বলে। আয়ান মুশফিয়াকে যত সাহস দিক না কেন, মুশফিয়া এখনও ভয় পাচ্ছে। আয়ান মুশফিয়ার কপালে হাত রেখে বলল, মুশফিয়া শোন, ভয়ের কিছুই নেই, আমি বাইরে অপেক্ষা করছি, একটু পরেই তুই মা হয়ে যাবি ইনশাল্লাহ। আমি এখানেই আছি, ভয় পাওয়ার কিছুই নেই, তুই ডাকলেই আমি চলে আসব, ঠিক আছে? আয়ান প্লিজ তুই যাস না প্লিজ, আমার মনে হয় আমি বাঁচব না, তুই প্লিজ। দূর পাগলি, কী সব আজে বাজে কথা বলছিস তুই? আমি বাইরে অপেক্ষা করছি তোর জন্য, তোকে ফিরতেই হবে মুশফিয়া, একদম ভয় পাবি না তুই, আমি আয়ান তোর পাশে আছি। মুশফিয়ার চোখ মুছিয়ে দিয়ে আমি বাইরে অপেক্ষা করতে থাকি আর প্রার্থনা করছি মুশফিয়ার যেন কোনো বিপদ না হয়। আল্লাহ, জীবনে অনেক পাপ করেছি আমি, যদি কখনো কোনো ভালো কাজ করি থাকে তো মুশফিয়ার কোনো খারাপ তুমি করো না আল্লাহ। মেয়েটা সব হারিয়েছে, এখন তো একটু সুখ ওর পাবার কথা। ঘণ্টাখানিক যেতেই ডাক্তার এসে আমায় জানালো মুশফিয়ার মেয়েবাবু হয়েছে আর মুশফিয়া একদম সুস্থ আছে। একটা প্রশান্তির নিঃশ্বাস ফেললাম। দৌড়ে চলে গেলাম মুশফিয়ার কাছে। মুশফিয়া চোখ বন্ধ করে আছে, হয়তো ঘুমাচ্ছে। আমি ওর মেয়েকে কোলে তুলে নিলাম। দেখতে একদম ওর মতোই হয়েছে। আমার উপস্থিতিতে মুশফিয়া চোখ মেলে তাকালো। আমি মুশফিয়াকে উদ্দেশ্য করে বললাম, কিরে, তোর মেয়েকে দেখছিস? একদম তোর মতো ফাজিল হয়েছে। এখন কেমন আছিস তুই? সব কিছু ঠিকঠাক তো? কিন্তু দুর্বল লাগছে খুব। তা তো লাগবেই। শোন, এখন একদম রেস্ট করবি তুই, আমি গিয়ে মেডিসিন নিয়ে আসি। আর শোন, এখান থেকে বেরিয়ে সোজা আমার বাসায় যাব, ওখানেই থাকবি তুই। আমি মা বাবাকে সব বলেছি, ওকে? আয়ান, এই দিকে আয়। বল, ভয় পেয়েছিলি তুই? সত্যি করে বলবি। না, আমি কেন ভয় পেতে যাব? আল্লাহ আছে, ওকে, উনি সব ঠিক করে দিবেন। মুশফিয়াকে রেখে আমি মেডিসিন আনতে চলে যাই। মেডিসিন ও হসপিটালের ফর্মালিটিসগুলো শেষ করে আমরা বাড়িতে চলে আসি। প্রতিদিন অফিস আর বাড়ি এই দুয়ের মধ্যে কাটছিল আমার জীবন। মাঝখানে এসে আরও একটা মানুষ অ্যাড হলো আমার জীবনে। সে হলো আমার কিউট আম্মুটা মুন। মুন হলো মুশফিয়ার মেয়ে, বাট এখন আমার মেয়ে। মুনকে ছাড়া আমি যেমন থাকতে পারি না, ঠিক তেমনি মুনও আমায় ছাড়া থাকতে পারে না। পাপ্পা বলে ডাকে আমায়। কিন্তু এত সবের ভিতরও আমি নেহাকে ভুলতে পারিনি। অনেক সুযোগ আসার পরেও নিজের জীবনকে আরও একটা সুযোগ আমি দেইনি। নেহার শূন্যতা আমায় ভীষণ রকম কষ্ট দেয় আজও। দেখতে দেখতে কেটে যায় 2টি বছর। এই 2 বছরের মধ্যে একটা মিনিটের জন্যও নেহা আমার কোনো খোঁজ খবর নেয়নি। 2 বছর একটা মানুষের সাথে কথা না হবার পরেও হৃদয়টা জুড়ে তার বসবাস। অনেকে বলে দূরত্বের জন্য নাকি সম্পর্ক শেষ হয়ে যায়। তাদের কাছে আমার প্রশ্ন, সত্যিকারের ভালোবাসা কি দূরত্ব, সীমাবদ্ধ ইত্যাদি মেনে চলে? 2 বছর পর। পাপ্পা, আমরা কোথায় যাচ্ছি? আমরা আমেরিকায় যাচ্ছি আম্মু। পাপ্পা, ওখানে কি আমরা সব সময়ের জন্য থাকবো? হা, কেন আম্মু? এখানে থাকলে তোমার কোনো প্রবলেম আছে? না, কিন্তু ওখানে আমি একা থাকবো কি করে? আফিফকে সাথে আনলে থাকতে পারতাম। কি? দেখ মুশফিয়া, তোর মেয়ে এই বয়সেই পেকে গেছে। এইসব তোর আদরের জন্য হয়েছে রে, ওকে শাসন করলে এত ফাজিল হতো না। আচ্ছা আম্মু, তুমি ভিডিও গেম খেলো, আমি একটু কাজ করি, কেমন? ঠিক আছে বাপ্পা। আয়ান অফিস মিটিংয়ের সকল ডকুমেন্ট চেক করছে। আয়ানের লাইফের সবথেকে বেশি ইম্পর্টেন্ট মিটিং, কোনো মূল্যেই ভুল করা যাবে না। আয়ান ফাইলগুলো দেখছে, এমন সময় মুশফিয়া বলল, আয়ান, আমি অনেকবার চেক করেছি। হ্যাঁ, তো আমি যখন চেক করেছি তখন আবারও চেক করতে হবে কেন? কারণ আমি চাই না একটা ছোট্ট ভুলে আমি হেরে যাই। আচ্ছা আয়ান, মানুষ কি সবসময় জিততে পারে, কখনো কি হারতে পারে না? হারে তো। আমি ভালোবাসায় হেরে গেছি আর কখনো চাই না হারতে। লাইফের সব স্টেজে আমি জিতে এসেছি, আর যেখানে হেরে যাওয়ার ভয় থাকে ওখান থেকে দূরে থাকি আমি।
নির্দিষ্ট সময় শেষে আমরা আমেরিকায় পৌঁছে যাই। এয়ারপোর্ট থেকে চলে আসি হোটেলে। কাল সকালে মিটিং। অনেক বড় বড় কোম্পানির বসরা আসবে, ওদের মধ্যে আমি থাকব। একটু নার্ভাস লাগছে আমার। সকাল হতেই ফ্রেশ হয়ে নিলাম, রাতে একটুও ঘুমাতে পারিনি। আসলে এই হলো আমার সমস্যা, বিছানা পরিবর্তন হলে ঘুম আসে না আমার। উফ, আল্লাহ জানে মুশফিয়া কি করছে। আয়ান নিজে রুম থেকে বেরিয়ে মুশফিয়া রুমের সামনে গিয়ে নক করে। অনেক সময় অপেক্ষা করার পরেও দরজা খুলছে না কেউ। আয়ান মুশফিয়ার নাম্বারে কল করতেই, হ্যালো, ঘুমাচ্ছিস নাকি তুই? আরে না, কাল রাতে। চুপ, 2 মিনিট পর আমি বেরিয়ে যাব। যদি যাওয়ার হয় তাহলে তোর হাতে মাত্র 2 মিনিট সময় আছে। আয়ান। আয়ান লাইনটা কেটে দিল। এই মুশফিয়ার বিন্দুমাত্র রেসপন্সিবিলিটি নেই, মানে এত বড় একটা ইভেন্ট যেখানে লেট। আমি বাবা কারোর জন্য শিডিউল লস করব না, চলে যাব আমি। 10 মিনিট পর মুশফিয়া নিচে এলো। আয়ান রাগ করলেও কিছু বলল না। আয়ান মুনকে নিজের পাশের সিটে বসিয়ে গাড়ি স্টার্ট করলো। মিনিট খানেক পর আয়ান পৌঁছে যায় অফিসে। আজ এই অফিসেই মিটিং। আয়ান, মুশফিয়া ও মুনকে নামিয়ে দিল অফিসের সামনে। পার্কিং এরিয়ায় গাড়ি পার্ক করে আয়ান অফিসে ঢুকল। মুশফিয়া ও মুন আয়ানের পাশে। আয়ান সোজা বোর্ড মিটিং হলে চলে গেল। এখনও মিটিং স্টার্ট হয়নি। মুশফিয়া আয়ানের দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। আয়ান হলের পাশে একটা টুলে মুনকে কোলে নিয়ে বসে পড়ল। মুশফিয়া চিৎকার করে বলল, ওই, এখন বসে আসিস কেন? শুরু কর মিটিং। যত সব। আরে রেগে যাচ্ছেন কেন? আমি সত্যিই লেট করা পছন্দ করি না, তাই আর কি। তোর এই পছন্দ বা অপছন্দের জন্য আমি সকালে নাস্তা করতে পারলাম না। থাক, কাঁদিস না, মিটিং শেষ করে তোকে। আয়ানের কথা শেষ হবার আগে একটা পিচ্ছি ছেলে তার সামনে দিয়ে দৌড়ে চলে গেল। আয়ানের থেকে একটু এগোতেই হোঁচট খেয়ে পড়ে যায় ছেলেটা। আয়ান বসা থেকে আচমকাই উঠে দাঁড়ালো। দৌড়ে ছেলেটাকে ফ্লোর থেকে কোলে তুলে নিল সে। পিচ্ছি ছেলেটা কান্না করছে। আয়ান তাকে কিস করতে করতে বলতে লাগলো, কাঁদে না বাবা, এই নাও, তোমার জন্য চকলেট কিনে এনেছি, প্লিজ বাবা কান্না করিও না। আয়ানের কোলে ছেলেটা আসতেই চুপ হয়ে গেল। আয়ানের মনের মধ্যে এক অদ্ভুত আনন্দ হতে লাগলো, যেমনটা হয় নিজের মানুষগুলোর বুকে নিলে। আয়ান বাচ্চাটাকে কোলে তুলে আদর করছে। ঠিক এমন সময় আয়ানের পিছন থেকে একজন মেয়ে বলল, নিয়ান বাবা। আয়ান মেয়েটার কণ্ঠ শুনে অবাক হয়ে গেল। পিছন ফিরতে আয়ান চমকে গেল। পাথরের মতো থ হয়ে দাঁড়িয়ে আছে আয়ান। এ কাকে দেখছি সে? নেহা এখানে? আয়ানের কোলে নেহা তার সন্তানকে দেখে অবাক হয়ে যায়। তার থেকেও বেশি অবাক হয় আয়ানকে দেখে। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছে। নিজের অজান্তেই নেহার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। এত বছর পর প্রিয় মানুষের দেখা পাওয়া অসম্ভব ছিল। ভালোবাসার মানুষকে দেখে নেহা নিজেকে সামলাতে পারেনি। আয়ানের চোখ জোড়া লাল হয়ে গেছে। একটু পরেই হয়তো বৃষ্টি নামবে। আয়ান নিয়ানকে কোল থেকে নামিয়ে বলল, তুমি? নেহা চুপ করে কান্না করছে। কথায় আছে না, যখন মুখের ভাষা হারিয়ে যায় তখন চোখের জল কথা বলে। ঠিক তেমনটাই হয়েছে নেহার সাথে। আয়ান নেহার দিকে 2 পা এগোতেই নেহা দৌড়ে এসে জড়িয়ে ধরে তাকে। প্রচুর পরিমাণে কান্না করছে নেহা। আজ তার চোখের জল ভাত মানছে না। আয়ানের চোখ বেয়ে জল পড়ছে। অফিসের সকলে তাকিয়ে আছে তাদের দিকে। কেউই বুঝতে পারছে না আসল ঘটনাটা কি। কিছু সময় পর আয়ান নেহার বাহু চেপে ধরে চিৎকার করে বলতে লাগলো, কাঁদছো কেন? এটাই তো চেয়েছিলে তুমি, আমায় কষ্ট দিতে। নেহা, একটাবার আমায় বিশ্বাস করতে পারতে তুমি, সব কথা আমায় বলতে পারতে। কিন্তু না, তুমি রোজার কথা বিশ্বাস করে আমায় অবহেলা করতে শুরু করো। তোমার অবহেলা আমাকে কতটা কষ্ট দিয়েছে তা কখনোই প্রকাশ করা যাবে না। তুমি রিয়ানকে বিয়ে করতে যা চেয়েছো সহ্য করতে পারেনি। ওর থেকে আলাদা করার জন্য তোমার ইচ্ছের বিরুদ্ধে যাই। কী লাভ হলো? সেই তো নিষ্ঠুরের মতো চলে গেলে আমায় ছেড়ে। নতুন করে জীবন সাজিয়ে নিয়েছো তুমি, কিন্তু আমি পারিনি নতুন করে বাঁচতে।
নতুন করে জীবন সাজিয়ে নিয়েছি মানে? আয়ান, আমি নতুন করে নিজেকে কোনো সুযোগ দিইনি। নিয়ান আমাদেরই সন্তান। নিয়ানকে পৃথিবীর আলো দেখতে কতটা কষ্ট সহ্য করতে হয়েছে জানো তুমি? আমি সবার বিরুদ্ধে গিয়েছি। এই বছরগুলোর এমন কোনো দিন ছিল না যে দিন আমি তোমার কথা মনে করিনি। আর দ্বিতীয়বার কাউকে সুযোগ দিতে আমি রাজিও নই। কেন দিতে রাজি না তুমি? আমি ভুল করেছি তাই বলে কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে? একটা সুযোগ কি আমায় দেওয়া উচিত নয়? একটা বার কি ক্ষমা করে দিতে পারো না আমাকে? আমার সম্মান আছে আয়াত। তুমি আমার সম্মান নিয়ে খেলেছ, ছোট করেছ আমায় এই সমাজের কাছে। আমি তো চাইনি তোমায় ছোট করতে, বরং তুমি আমায় বাধ্য করেছ। কি করতাম আমি? তোমার এই ভুল বোঝাবুঝির জন্য অন্যের হয়ে যেতে দিতাম? পারতে তুমি রিয়ানের সাথে সুখে থাকতে। এটা তুমিও জানো আর আমিও জানি। নেহা চুপ করে আছে। আয়ান নিয়ানকে কোলে তুলে নিয়ে নেহাকে বলতে লাগলো, চলো সব ভুলে নতুন করে শুরু করি। আমার কথা বাদ দাও, নিয়ানের কথা চিন্তা করো। প্লিজ একটু ক্ষমা করে দাও আমায়। একটাবার সুযোগ দাও। যদি না দাও তো আমি ওই কাজটাই আবার করব যা সব সময় আমি করি। মানে কি করবে? বেশি কিছু না, এইবার জোর করে বিয়ে করব। তোমায় আর শিকল দিয়ে বেঁধে রাখবো না নিজের সাথে, আর হারিয়ে যেতে দিব না তোমায়। এই বছরগুলো কতটা কষ্ট পেয়েছি আমি, প্রতিটা মুহূর্তের কষ্টগুলো আমার করা অপরাধগুলোর শাস্তি আমাকে দিয়েছে। আর কষ্ট পেতে চাই না আমি। নেহা আর আয়ানের কথার মাঝে মুশফিয়া চলে আসে। মুশফিয়া নেহাকে বলল, দেখো নেহা, আর কোনো কষ্ট আয়ানকে দিও না তুমি। একটাবার ক্ষমা করে দাও। প্রত্যেকটা মানুষের একটা সুযোগ পাওয়া উচিত। আয়ান তা করেছে, তার ক্ষমা হয় না। তবে তুমি ওকে ভালোবাসো। ভালো তো যখন বাসো, তবে একটা সুযোগ দাও ওকে। ভালোবাসার অপর নাম ক্ষমা করে দেওয়া। আয়ান নেহার দিকে তাকিয়ে আছে। নেহা মাথা নিচু করে আছে, হয়তোবা আয়ানের দিকে তাকাতে একটু লজ্জা পাচ্ছে। আয়ানের ঠোঁটের কোণে এই কয়েক বছরের প্রথম হাসি উকি দিল। আয়ান নেহাকে বলল, তো মিসেস নেহা চৌধুরী, আপনি কি আমায় ক্ষমা করে দিয়েছেন? জি না, আগে মিস্টার আমায় ক্ষমা করুন তারপর। ধুর পাগলি, তুমি তো কোনো ভুলই করোনি, আর ভুল করতেই পারো না। ক্ষমা করব কি জন্য? জি, সব ভুল আপনিই করেছেন। তো যাওয়া যাক। অবশ্যই। অবশেষে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আয়ান আর নেহা তাদের জীবনকে একটা সুযোগ দিল। বিয়ের বন্ধনে আবদ্ধ হলো দুজন। বিশ্বাস, সম্মান, অভিমান, এই সবের মধ্যে ভালোবাসা সীমাবদ্ধ নয়। ভালোবাসা ভালো থাকতে শেখায়, ভালোবাসা ক্ষমা করে দিতে শেখায়। আমি কখনো সমর্থন করি না যে প্রিয়জন ফিরিয়ে দিলে তার ক্ষতি করতে হবে, তাকে ধর্ষণ করতে হবে। কিন্তু আয়ান যা করেছে তার ক্ষমার অযোগ্য হলেও ভালোবাসা অন্ধ। নেহা আয়ানকে ভালোবাসে, আর আয়ান নেহাকে কোনো স্বপ্ন দেখায়নি, বরং সত্যি সত্যি তাকে নিজের করে পেতে চেয়েছে। নেহা আয়ানের থেকে দূরে চলে আসে। প্রিয়জনকে হারিয়ে ফেলার কষ্ট কতটা কাদায় তা সবাই বুঝতে পারে না। আয়ান তার কাজের শাস্তি অবশ্যই পেয়েছে, প্রিয়জনকে হারিয়ে। অবশেষে একটা কথা, সবসময় আমরা চোখে যা দেখি তা সত্যি নাও হতে পারে। একটাবার সত্যিটাই যাচাই করা উচিত। বিশ্বাস করা উচিত প্রিয়জনদের, তবে অতিরিক্ত বিশ্বাস না করাই উত্তম। অবশেষে একটা কথা, মানুষকে আঘাত করা সহজ, তবে আঘাত না করে ক্ষমা করে দেওয়া সহজ নয়। নিজের জায়গা থেকে অন্যের পরিস্থিতি যাচাই করা মূর্খতার পরিচয়। নেহা আগেও আয়ানকে ভালোবাসতো আর এখনও ভালোবাসে, তাই ওদের পূর্ণতা আবশ্যক ছিল। ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে প্রত্যেকটা সম্পর্ক এগিয়ে চলতে দেওয়া উচিত। ভালো থাকুন আয়ান ও নেহা, ভালোবাসায় পূর্ণ থাকুক তাদের জীবন। ধন্যবাদ সবাইকে গল্পটি শোনার জন্য।